স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, তাই তো? সকলকে হ্যাপি নিউ ইয়ার। সবাই তো নতুন ক্লাসে উঠে গেছো, তাই তো? তাহলে নতুন ক্লাসে যখন সবাই উঠে গেছো, তাহলে কি হলো, ক্লাস 1 থেকে তোমরা ক্লাস 2তে উঠে গেছো। তাহলে সবাই তোমরা নতুন বই পেয়েছো। দেখো তো এই বইটা পেয়েছো কি না, অঙ্কের মজা। ঠিক আছে, আমি তোমাদের ক্লাস 1-এ অঙ্ক ক্লাস নিয়েছিলাম, মনে পড়ে? আমি ক্লাস 2তে তোমাদের অঙ্ক করাবো। তাহলে সবাই তোমরা এই যে দেখো অঙ্কের মজা যে বইটা রয়েছে, সবাই তোমরা খুলে বসে পড়ো। দেখো খুলেছো, খুলে একটু তোমরা সূচিপত্রটা দেখো। দেখো সূচিপত্রে আমাদের ফার্স্ট টার্মের ফার্স্ট ইউনিট টেস্টে কোন অধ্যায়গুলো রয়েছে সেটা তোমরা সবাই সিলেবাস পেয়ে গেছো, তাই তো? সেই সিলেবাস অনুযায়ী দেখো ফার্স্ট টার্মের ফার্স্ট ইউনিট টেস্টে আমাদের প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় যেটা রয়েছে সেটা হচ্ছে আগের পড়া মনে করি, আর দ্বিতীয় অধ্যায় যে চ্যাপ্টারটা রয়েছে সেটা রয়েছে দেখো সংখ্যা গঠন। তাহলে এই দুটো চ্যাপ্টার কিন্তু আমাদের ফার্স্ট টার্মের ফার্স্ট ইউনিট টেস্টে কিন্তু হবে। ঠিক আছে, আজকে তোমাদের আমি কি শুরু করব, দেখো বোর্ডে লিখেছি হেডিং প্রথম অধ্যায় আগের পড়া মনে করি। আগের পড়া মনে করি মানে হচ্ছে আমরা ক্লাসে যে যে অঙ্কগুলো শিখেছি সেই অঙ্কগুলোকে আমরা কি করব, এই ক্লাস 2তে আমরা আরেকবার করে মনে করে নেব। দেখো আমাদের মনে আছে কিনা, মানে হচ্ছে আরেকবার করে আমরা ঝালাই করে নেব। বুঝতে পেরেছো? তাহলে আমি যা পড়াবো তোমাদের এই প্রথম থেকে তোমরা কিন্তু সেইগুলো কিন্তু মন দিয়ে সবাই শুনবে, এবং আমি যদি যেগুলো লিখাবো বোর্ডে সেগুলো কিন্তু খাতায় তোমরা নোট করে নেবে। বুঝতে পেরেছো? তাহলে তোমরা এখন সবাই বইয়ের এই 3 নম্বর পৃষ্ঠাটা খুলে সবাই বসো, আর সাথে কিন্তু সবাই খাতা আর পেন্সিল নিয়ে বসে পড়ো। দেখো তাহলে তোমরা একটু বইয়ের দিকে খেয়াল করো। দেখো কি রয়েছে, দেখো বইতে হেডিংটা ভালোভাবে খেয়াল করো, আমি পড়ছি, একটু দেখো। ছবির মাধ্যমে যোগ সম্পর্কে ধারণা, যে চিহ্নটা দেওয়া রয়েছে দেখো ব্র্যাকেটে, সেটা কি চিহ্ন? যোগের চিহ্ন, তাই তো? আমরা সবাই যোগ শিখেছি। তাহলে যখন আগের পর আমরা মনে করছি, তাহলে আরেকবার চলো বোর্ডে একটু তোমরা দেখে নাও আমি কি লিখেছি। দেখো, একই প্রকারে 2 বা তার বেশি জিনিস অথবা সংখ্যাকে একত্রিত করাকেই যোগ করা বলে। তাহলে যোগের সংখ্যাটা আমি বললাম। তারপরে কি রয়েছে দেখো, কয়েকটি সংখ্যার মধ্যে যোগ যে চিহ্নটা, দেখো এটা কি যোগ চিহ্ন, ঠিক আছে? এটা কি যোগ চিহ্ন। এই চিহ্ন থাকলে সংখ্যাগুলোকে যোগ করতে হয়, ঠিক আছে? তাহলে কি বলেছে, কয়েকটি সংখ্যার মধ্যে যদি এই চিহ্নটা থাকে তাহলে বুঝবো আমরা সেই সংখ্যাগুলোকে আমাদের যোগ করতে হবে। তারপরে দেখো যে যে সংখ্যার যোগ করা হয়, তাহলে যে যে সংখ্যাগুলোকে আমরা যোগ করি সেগুলোকে যোগ্য সংখ্যা বলা হয়। সেগুলোকে কি বলা হয়? যোগ্য সংখ্যা বলা হয়, ঠিক আছে? তারপরে দেখো সংখ্যাগুলোকে যোগ করে যে ফল পাওয়া যায়, সংখ্যাগুলোকে যোগ করে যে ফল পাওয়া যায় তাকে যোগফল বা সমষ্টি বলে। তাকে যোগফল বা সমষ্টি বলে। তাহলে সংখ্যাগুলোকে আমরা যোগ করব, যোগ করে লাস্টে একটা ফল পাবো, তাই তো? তাহলে যে ফল পাওয়া যায় তাকে আমরা কি বলে থাকি? যোগফল বা সমষ্টি বলে। তাহলে যখন প্রথমেই আমাদের শুরু হচ্ছে যোগ, তাহলে সেই সম্পর্কে একটু আমরা ধারণা পেয়ে গেলাম। এরপরে যেটা রয়েছে দেখো বইতে ক সারি আর খ সারি। এখানে কি রয়েছে দেখো, ক সারিতে কয়েকটি চারা গাছ রয়েছে, খ সারিতেও কয়েকটি চারা গাছ রয়েছে। সেই চারা গাছগুলোকে আমরা প্রথমে ক সারিতে কটা চারা গাছ রয়েছে সেটাকে আমরা কাউন্ট করব, মানে আমরা সেটাকে গুনবো, এবং খ সারিতে কটা চারা গাছ রয়েছে সেই সংখ্যাটা কটা রয়েছে সেটা আমরা প্রথমে গুনবো। গুনে কি করব আমরা, তাহলে দুটি সারিতে মোট কতগুলো চারা গাছ রয়েছে সেটাকে আমরা কিন্তু কি করব, আমরা সংখ্যা দুটোকে যোগ করে যোগফলটাকে আমরা কিন্তু বের করব। বুঝতে পেরেছো? তার আগে তোমরা যেটা আমি বোর্ডে লিখেছি আরেকবার তোমরা খাতায় লিখে সেটাকে নোট করে নাও, দেখে নাও। দেখো এবার তোমরা দেখো ক সারিতে কটি চারা গাছ রয়েছে, কাউন্ট করো সবাই। দেখো 1 2 3 4 5 6, 6টি চারা গাছ রয়েছে। তাহলে আমি লিখব ক সারিতে
চারা গাছ আছে, কটা গুনলাম আমরা? সংখ্যা 6টি। ঠিক আছে, এবার খ সারিতে কটা রয়েছে সেটা গুনে ফেলি। 1 2 3 4 5, 5টি রয়েছে। তাহলে নিচে লিখে নিই, খ সারিতে চারা গাছ আছে 5টি। নিচে দাগ দিলাম। এরপরে কি লিখবো? দুটি সারিতে মোট চারা গাছ আছে। তাহলে লিখে নিই, দুটি সারি মানে ক সারি এবং খ সারি। তাহলে দুটি সারিতে মোট চারা গাছ আছে। তাহলে দুটি সারিতে মোট বলেছে, তাহলে আমরা কি করব? যোগ করব, তাই তো? যোগ চিহ্নটা অবশ্যই দেবো, কারণ আমরা যোগ করছি। তাহলে 6-এর সঙ্গে 5 যোগ করলে বা 5-এর সঙ্গে 6 যোগ করলে কত হয় বলো তো? 1 এ 1 11, 11টি। তাহলে আমরা কিন্তু উত্তর পেয়ে গেলাম। তাহলে কি দুটি সারিতে কটি চারা গাছ রয়েছে? মানে ক সারি এবং খ সারিতে। তাহলে আমরা এখানে উত্তর সেভাবে দেওয়া নেই, আমাদের ছবি কি বলেছে? ছবির মাধ্যমে যোগ সম্পর্কে ধারণা। তাও আমি তোমাদের বোঝার সুবিধার জন্য উত্তরটাও লিখে নিই। তাহলে লিখবো, দুটি সারিতে মোট 11টি চারা গাছ আছে। বুঝতে পেরেছো? তাহলে সবাই দেখে নাও তোমরা। দেখো তোমরা এবার বোর্ডের দিকে একটু খেয়াল করো, সরি বইয়ের দিকে দেখো, এখানে একটা গ সারিও রয়েছে। ঠিক আছে, আমরা তো প্রথম উত্তরটা বের করে ফেললাম যে এটা মানে দুটি সারিতে মোট 11টি চারা গাছ রয়েছে। এবার বলেছে, দেখো এবার বলো তিনটি সারিতে মোট কতগুলি চারা গাছ আছে। মানে তিনটি সারি বলতে ক সারি, খ সারি এবং গ সারি। তাহলে আমরা কি করব? আমরা এই যেটা মুছে দেবো, দিলাম। ঠিক আছে, মুছে দিলাম। এবার গ সারিতে কতগুলো চারা গাছ রয়েছে আমরা প্রথমে গুনে নেব। কটা? 1 2 3 4 5 6 7 8, 8টি। তাহলে লিখে ফেলি। তাহলে কি লিখবো? নিচে গ সারিতে চারা গাছ রয়েছে কটি? 8টি। ঠিক আছে, যোগ চিহ্নটা নিচে দিয়ে দিলাম। তাহলে এবার লিখবো, প্রথমে তো আমরা দুটি সারিতে কটি চারা গাছ রয়েছে সেটা তো বের করেই নিয়েছিলাম, 11টি। এবার তিনটি সারিতে, তাহলে নিচে আমরা লিখবো তিনটি সারিতে চারা গাছ আছে। তাহলে কি করব? যোগ করব। 8-এর সঙ্গে 5 যোগ করব, কত হয় বলো তো? 13। 13-এর সঙ্গে 6 যোগ করব, কত হয় বলো তো? 19। 1 এ 9, 19, 19টি। এখানে তিনটি সারিতে ওপরে মোট লিখে নাও, মোট চারা গাছ আছে। তাহলে আমরা কিন্তু উত্তর পেয়ে গেলাম। এবার ক সারি, খ সারি এবং গ সারি মিলে মোট চারা গাছ রয়েছে কটি? 19টি। বুঝতে পেরেছো? তাহলে তিনটি সারিতে মোট 19টি চারা গাছ আছে। আমাদের বইতে দেখো এখানে খোপ কাটা রয়েছে। ঠিক আছে, সেগুলোকে তোমরা কিন্তু কাউন্ট করে করে ভর্তি করে নেবে। বুঝতে পেরেছো? পেন্সিল নেবে, নিয়ে ভর্তি করে নেবে। নইলে আমি যেরকমভাবে তোমাদের বোর্ডে লিখিয়ে করালাম তোমরা কিন্তু খাতায় সেভাবে লিখে করতে পারো। তাহলে এই অঙ্কটা প্রথমে দেখে নাও তোমরা। এবার তোমরা বোর্ডের দিকে খেয়াল করো, আর তোমরা সাথে 4 নম্বর পেজটা খুলে ফেলো। দেখো 4 নম্বর পেজের ওপরেই হেডিং দেওয়া রয়েছে, ছবির মাধ্যমে বিয়োগ সম্পর্কে ধারণা। ব্র্যাকেটে দেখো যে চিহ্নটা দেওয়া রয়েছে সেটা কি চিহ্ন? বিয়োগ চিহ্ন। তাহলে আমরা তো সবাই বিয়োগ সম্পর্কে সবার ধারণা রয়েছে। তাহলে চলো আরেকবার আমি বোর্ডে লিখে দিয়েছি, সেটা ভালোভাবে পড়বো, মন দিয়ে শুনে তোমরা খাতায় নোট করে নেবে। তাহলে প্রথমে দেখো, কোনো বস্তু বা সংখ্যা থেকে অন্য একটি বস্তু বা সংখ্যাকে বাদ দেওয়ার পদ্ধতিকে আমরা কি বলে থাকি? বিয়োগ বলে থাকি।
তারপরেরটা দেখো, সবসময় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যায় বিয়োগ করতে হয়। তাহলে বিয়োগের ক্ষেত্রে আমরা সবসময় জানি বড় সংখ্যা থেকে কিন্তু আমরা ছোট সংখ্যাকে বিয়োগ করব, কখনোই ছোট সংখ্যা থেকে বড় সংখ্যার বিয়োগ করা যায় না। কিন্তু যোগের ক্ষেত্রে ছোট সংখ্যা থেকেও বড় সংখ্যা বিয়োগ করা যায়। এরপরে দেখো পরেরটা, দুটি সংখ্যার মধ্যে দেখো চিহ্নটা সবাই আমরা জেনেছি জানি, এই চিহ্ন থাকলে প্রথম সংখ্যাটি থেকে দ্বিতীয় সংখ্যাটি বিয়োগ করতে হয়। ঠিক আছে, তাহলে প্রথম সংখ্যাটি থেকে দ্বিতীয় সংখ্যাটিকে আমাদের বিয়োগ করতে হবে। পরেরটা দেখো, যে সংখ্যা থেকে বিয়োগ করা হয় তাকে বিয়োজন বলে। তাহলে কি বললাম, যে সংখ্যা থেকে বিয়োগ করা হয় সেই সংখ্যাটিকে আমরা বিয়োজন বলে থাকি। তাহলে এবার বিয়োজ্য কাকে বলে আমি তোমাদের বুঝিয়েছিলাম সবই। ঠিক আছে, তাহলে বিয়োজ্য কাকে বলে, যে সংখ্যাটি বিয়োগ করা হয় তাকে বিয়োজ্য বলে। এরপরেরটা দেখো, বিয়োগ করে যে ফল পাওয়া যায় তাকে অন্তরফল বা বিয়োগফল বলা হয়। তাহলে দুটো সংখ্যা থেকে মানে প্রথম সংখ্যাটি থেকে যখন আমরা দ্বিতীয় সংখ্যাটি বিয়োগ করছি, বিয়োগ করার পর দেখবে একটা ফল বের হয়, সেই ফলটিকে আমরা কি বলে থাকি, অন্তরফল বা বিয়োগফল বলে থাকি। অনেক সময় পরীক্ষায় বিয়োগ করো বলা থাকে না বা বিয়োগফল বের করো বলা থাকে না, সেক্ষেত্রে অন্তরফল বের করো। তাহলে তোমরা জেনে গেলে যে অন্তরফল বা বিয়োগফল বলে। কেন? বিয়োগ করে যে ফল পাওয়া যায় তাকে অন্তরফল বা বিয়োগফল বলে। তাহলে বোর্ডে যেটা আমি পয়েন্টগুলো লিখেছি তোমরা একবার খাতায় ফ্রেশ করে টুকে নাও। ক্লাস 2তে উঠে গেছো, ভালো করে কিন্তু তোমাদের পড়াশোনা প্রথম থেকেই শুরু করে দিতে হবে। তাহলে সবাই দেখে নাও। এবার তোমরা খেয়াল করো, দেখো বইতে দেখো দুটো কি রয়েছে, দেখো ছবি রয়েছে। ঠিক আছে, এখানে চারা গাছের ছবি রয়েছে। তাহলে মানে দেখো কি রয়েছে, প্রথম চারা গাছটা আমরা কাউন্ট করব, প্রথম ঘরটায় খোপটায় কটা চারা গাছ রয়েছে। কটা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ঠিক আছে, 12টি চারা গাছ রয়েছে। দেখো এখানে প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নটা আমি পড়ছি, মন দিয়ে শোনো। বাগানের একটি সারিতে 12টি চারা গাছ ছিল। আমরা দেখেই নিলাম, কাউন্ট করেও নিলাম কি বাগানের একটি সারিতে 12টি চারা গাছ ছিল। ওই সারিতে 5টি চারা গাছ মরে গেছে বা মারা গেছে। দেখো পরের যে খোপটা রয়েছে সেখানে দেখো কি রয়েছে, যে ওই সারিতে কি রয়েছে 1 2 3 4 5, 5টি চারা গাছ সেখানে কি রয়েছে, মারা গেছে। এখন বাগানের ওই সারিটিতে কটি চারা গাছ বেঁচে আছে? তাহলে 12টি চারা গাছ ছিল একটি সারিতে, তাহলে ওই সারিতেই আবার কি হয়েছে, সে 12টির থেকে 5টি চারা গাছ মারা গেছে। তাহলে বাগানের ওই সারিটিতে এখন কটি চারা গাছ বেঁচে আছে? তাহলে কি 12টির থেকে 5টি চারা গাছ কিন্তু মারা গেছে। তাহলে কটি বেঁচে রয়েছে? তাহলে কি করতে হবে, আমাদের বিয়োগ করে বের করতে হবে যে কটি চারা গাছ বেঁচে আছে। দেখো বইতে লেখাই রয়েছে প্রশ্নটা, কিভাবে লেখা রয়েছে আমি লিখে আরেকবার দিচ্ছি। দেখো বাগানের একটি সারিতে, বাগানের একটি সারিতে চারা গাছ ছিল। কটি চারা গাছ? এটা আমরা গুনে নিয়েছিলাম 12টি। তাহলে লিখে দিই 1 2 12টি চারা গাছ মারা গেছে। কটি চারা গাছ মারা গেছে? ওই 12টি চারা গাছ ছিল একটি সারিতে, সেই 12টির থেকে 5টি চারা গাছ মারা গেছে। 5টি। তাহলে কি এখন বাগানের ওই সারিটিতে কতগুলি চারা গাছ বেঁচে আছে সেটা বের করতে হবে। তাহলে কি 12 থেকে 5 বিয়োগ করব। ঠিক আছে, 5 থেকে 12 কিন্তু আমরা বিয়োগ করব না। তাহলে 12 থেকে 5 বিয়োগ করব। আমি সবসময় বলেছি প্রথম সংখ্যাটি থেকে মানে বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাকে সবসময় বিয়োগ করতে হয়। ঠিক আছে,
তাহলে কি বিয়োগ চিহ্ন দিলাম। এবার দেখো এককের ঘর থেকে শুরু করবো, যেহেতু বিয়োগ করছি। এককের ঘরের ওপরে রয়েছে 2, নিচে রয়েছে 5, তাহলে 2 রয়েছে ওপরে, তাহলে ওপরে সংখ্যা ছোট, বিয়োগ যাবে না। তাহলে কত ধরে নেব? 12। 12 থেকে 5 বিয়োগ করব, 5-এর পর থেকে 12 পর্যন্ত আমরা গুনবো, তাই তো। তাহলে এই 2কে আমরা 12 ধরে নিলাম। তাহলে 5-এর পর থেকে 12 গুনি, তাহলে কত হবে? 7। হাতে থাকে কত? 1। দশকের ঘরে দেখো 1 রয়েছে ওপরে, তাই তো, একে একে মিলে গেলে 0। তাহলে কটি হচ্ছে? 7, 3। এই যে 7টি বেরিয়ে গেল, সেটা কি রয়েছে? এখন বাগানে ওই সারিটিতে চারা গাছ বেঁচে রয়েছে। তাহলে এখানে আমি লিখতেই পারি, এখন বাগানে ওই সারিটিতে চারা গাছ বেঁচে আছে। তাহলে কত বেঁচে রয়েছে? এখন 12 থেকে 5 বিয়োগ করে আমরা পেয়ে গেলাম 7টি চারা গাছ বেঁচে আছে। তাহলে আমাদের উত্তর কি চেয়েছিল? বাগানে ওই সারিটিতে কটি চারা গাছ বেঁচে রয়েছে? তাহলে উত্তর লিখে দিই, বাগানে ওই সারিটিতে 7টি চারা গাছ বেঁচে আছে। বুঝতে পেরেছো? তাহলে আমরা কিন্তু ছবির মাধ্যমে কি সুন্দরভাবে কিন্তু বিয়োগ আর একবার আগের পড়া কিন্তু মনে করে নিলাম। তাহলে সবাই দেখে নাও। এরপরে তোমরা দেখো ছবির মাধ্যমে গুণ সম্পর্কে ধারণা। তাহলে যে গুণের পাশে যে ব্র্যাকেট দেওয়া রয়েছে সেটা কি চিহ্ন? গুণ চিহ্ন। তাহলে ছবির মাধ্যমে আমরা গুণ সম্পর্কে ধারণা একটু তৈরি করব। তাহলে দেখো এখানে আমি প্রথমে বোর্ডের দিকে খেয়াল করো, আমরা গুণ অঙ্ক শিখেছি সবাই ক্লাস 1-এ। তাহলে দেখো যে গুণ কাকে বলে, তার ঠিক আছে গুণের কতগুলো ভাগ রয়েছে সেগুলো কিন্তু আমরা জানি। তাহলে আরেকবার চলো, আগের পড়া যখন আমরা মনে করছি তাহলে আরেকবার শিখে নিই চলো। একই সংখ্যাকে বারবার যোগ না করে সহজ ও সংক্ষিপ্ত পদ্ধতিকে অঙ্কের সাহায্যে যে উত্তর পাওয়া যায় তাকে গুণ বলে। বুঝতে পেরেছো? তাহলে একই সংখ্যাকে বারবার আমরা যোগ না করে কি করব? সহজ ও সংক্ষিপ্ত পদ্ধতিতে অঙ্কের সাহায্যে যে উত্তরটা আমরা পাবো তাকে বলা হয় কি? গুণ। পরেরটা দেখো পয়েন্ট কি রয়েছে? দুটি সংখ্যার মধ্যে এই যে চিহ্নটা কি চিহ্ন? এটা গুণ চিহ্ন। এই চিহ্ন থাকলে প্রথম সংখ্যাকে অপর সংখ্যা দিয়ে কিন্তু গুণ করতে হয়। পরের পয়েন্টে দেখো যে সংখ্যাকে গুণ করা হয়, যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে, যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে গুণক বলা হয়, গুণ করে যে ফল পাওয়া যায় তাকে আমরা কি বলে থাকি? গুণফল বলে থাকি। তাহলে আমরা কি জানলাম? গুণ কাকে বলে, ঠিক আছে। তাহলে গুণের চিহ্নটা সম্পর্কেও দেখলাম, গুণ চিহ্ন কিরকম হয়। তারপরে হচ্ছে গুণ্য কাকে বলে, গুণক কাকে বলে, গুণফল কাকে বলে। বুঝতে পেরেছো? তাহলে সবাই বোর্ডটা দেখে নিয়ে খাতায় নোট করে নাও। এবার কি রয়েছে দেখো, বইয়ের দিকে একটু খেয়াল কর, প্রশ্নটা করছি। একজন ছাত্রকে 4টি করে লজেন্স দেওয়া হলো, মানে একজন ছাত্রকে কটি করে লজেন্স দেওয়া হলো? 4টি করে লজেন্স দেওয়া হলো। এমন 5 জন ছাত্র ছিল, ঠিক আছে। তাহলে এমন 5 জন ছাত্রকে দিতে মোট তাহলে কতগুলো লজেন্স লাগবে? তাহলে একজন ছাত্রকে যদি 4টি করে লজেন্স দেওয়া হয় তাহলে এরকম কতজন ছিল? 5 জন ছাত্র ছিল। তাহলে 5 জন ছাত্রকে তাহলে মোট কতগুলো লজেন্স লাগবে 5 জন ছাত্রের জন্য সেটা কিন্তু আমাদের বের করতে হবে। কিন্তু দেখো বইতে রয়েছে, আমি আগেই বলেছি যে একই সংখ্যাকে বারবার যোগ না করে সহজ ও সংক্ষিপ্ত পদ্ধতিতে অঙ্কের সাহায্যে যে উত্তরটা পাওয়া যায় তাকে যোগ বলে। কিন্তু বইতে দেখো দেওয়া রয়েছে একজন ছাত্রকে তাহলে 4টি করে লজেন্স দিল। তাহলে এমন 5 জন ছাত্র ছিল, তাহলে বইতে কিরকম রয়েছে দেখো। তাহলে একজন ছাত্র
4টি লজেন্স দেওয়া হলো। ঠিক আছে, তাহলে 5 জন ছাত্র ছিল, তাহলে কত, তাহলে 2 জন ছাত্রকে তাহলে কটি লজেন্স দেওয়া হবে, তাহলে একজনকে তো 4টি লজেন্স দেওয়া হলো, তাহলে 2 জন কত হবে, 4 যোগ 4 সমান কত, 4 এর সঙ্গে 4 যোগ করলে 8, তাহলে কটি, 8টি লজেন্স দেওয়া হলো। ঠিক আছে, এরপরে দেখো 3 জন ছাত্রকে তাহলে কটি লজেন্স দেওয়া হবে, তাহলে 3 জন, একজন যদি 4টি করে পায় তাহলে 3 জন কত হবে, 4 যোগ 4 যোগ 4, তাহলে কত, 4 এর সঙ্গে 4 যোগ করলে 8, 8 এর সঙ্গে 4 যোগ করলে কত হয়, 12, তাহলে কত, 12টি লজেন্স দেওয়া হলো। তাহলে এবার 4 জন ছাত্রকে তাহলে কি লিখবো, 4 যোগ 4 যোগ 4 যোগ 4, তাহলে কত হচ্ছে, 4 এর সঙ্গে 4 যোগ করলে 8, 8 এর সঙ্গে 4 যোগ করলে 12, 12 এর সঙ্গে 4 যোগ করলে কত হয়, 16, তাহলে 16টি লজেন্স দেওয়া হলো। তাহলে এবার তারপরে কি, 5 জন ছাত্রকে তাহলে কত, 4 যোগ 4 যোগ 4 যোগ 4 যোগ 4, 4 আমরা কতবার লিখলাম, যেহেতু 5 জন ছাত্রকে 5 বার লিখলাম, তাহলে কত, 4 এর সঙ্গে 4 যোগ করলে 8, 8 এর সঙ্গে 4 যোগ করলে 12, 12 এর সঙ্গে 4 যোগ করলে 16, 16 এর সঙ্গে 4 যোগ করলে কত হয়, 20, তাহলে 20টি লজেন্স দেওয়া হলো। তাই দেখো তোমরা, আমরা কিন্তু পেয়ে গেলাম কিসের মাধ্যমে, যোগের মাধ্যমে যে প্রশ্নটা দেওয়া ছিল সেটা কিন্তু আমরা, যে এক একজনকে যদি 4টি করে লজেন্স দেওয়া হয় তাহলে 5 জনে কতটি লজেন্স হবে, সেটা কিন্তু আমরা যোগের মাধ্যমে কিন্তু পেয়ে গেলাম কত, তাহলে 5 জন ছাত্রকে 20টি লজেন্স দেওয়া হলো। ঠিক আছে, কিন্তু দেখো একটু খেয়াল করবে, কিন্তু আমাদের কি সময়টা কিন্তু একটু বেশি লাগছে। ঠিক আছে, খেয়াল করো, প্রথম জনকে 4টি করে লজেন্স দেওয়া হলো, দ্বিতীয় জন দেখো 2 জন ছাত্রকে কত, 4 যোগ 4, তাহলে কত হচ্ছে 8, তাহলে 8টি লজেন্স, এরকম যোগ করে করে আমরা বের করে পেয়ে গেলাম আমরা উত্তরটা, 5 জন ছাত্রকে 20টি লজেন্স সেটা দেওয়া হলো। সেটা কিন্তু বের করতে আমাদের একটু সময় লাগলো, তাই তো। কিন্তু আমাদের দেখো পরের পেজে চলে যাও, 5 নম্বর পেজে, যেখানে জেনে রাখো কি দেওয়া রয়েছে বক্সে, একই সংখ্যাকে বারবার যোগ করলে যোগফল কত হয় তা জানা সংক্ষিপ্ত উপায়টি হচ্ছে গুণ। আমি আগেই বলেছি তোমাদের, যখন গুণের সংজ্ঞাটা বলেছি, কি বলেছিলাম, একই সংখ্যাকে বারবার যোগ না করে সহজ ও সংক্ষিপ্ত পদ্ধতিতে অঙ্কের সাহায্যে যে উত্তর পাওয়া যায় তাকে কি বলা হয়, গুণ বলা হয়। তাহলে এই উপায়কেই গুণ বলা হয়, এটা বইতেও রয়েছে। ঠিক আছে, তাহলে আমি বোর্ডেরটা একটু মুছে দিলাম। মুছে দিলাম। তাহলে এখানে দেখো একজন ছাত্রকে, তাহলে আমরা কি বলেছি, একই সংখ্যাকে বারবার যোগ করলে যোগফল কত হয় তা জানা সংক্ষিপ্ত উপায়কেই গুণ বলা হয়, তাই তো। তাহলে এখানে দেখো বইতে রয়েছে, তাহলে একজন ছাত্রকে কত লজেন্স দেওয়া হলো, 4টি, তাহলে 4 গুণ 1, তাহলে কত, 4 এর সঙ্গে 1 গুণ করলে 4 একে 4, তাহলে কটি, 4টি লজেন্স দেওয়া হলো। ঠিক আছে, তাহলে নিচে লিখব, 2 জন ছাত্রকে কত, 4 গুণ 2, দেখো কত সহজ হচ্ছে, আমরা সবাই নামটা জানি, তাহলে 4 এর সঙ্গে 2 গুণ করলে কত হয়, 4 দুগুণে 8, 8টি লজেন্স দেওয়া হলো। তো এবার 3 জন ছাত্রকে কত, 4 গুণ 3, 3 4 12, 12টি লজেন্স দেওয়া হলো। 4 জন ছাত্রকে 4 গুণ 4, 4 4 16টি লজেন্স দেওয়া হলো। ঠিক আছে, এরপরে কত, 5 জন ছাত্রকে 4 গুণ 5 সমান
20টি লজেন্স দেওয়া হলো। তাহলে আমরা কিন্তু সেটা কিন্তু বারবার যোগ না করে, ঠিক আছে, সেটাকে কিন্তু আমরা নামতার সাহায্যে গুণের মাধ্যমে কিন্তু আমরা সহজ পদ্ধতির মাধ্যমে আমরা কিন্তু বের করে ফেললাম। অতএব কি 5 জন ছাত্রকে কি করছে, অতএব 5 জন ছাত্রকে মোট কটি, একজন যদি 4টি করে লজেন্স পায় তাহলে কতজন ছিল, 5 জন। তাহলে কত হবে, 20টি লজেন্স দেওয়া হলো। বুঝতে পেরেছ? তাহলে আমরা কি করলাম, একই সংখ্যাকে বারবার যোগ করলে যোগফল কত হয় তা জানা যে সংক্ষিপ্ত পদ্ধতি, সেটা কি উপায়, যেটা গুণ, সের মাধ্যমে কিন্তু আমরা বের করে ফেললাম। বুঝতে পেরেছ? তাহলে সবাই দেখে নাও। তাহলে দেখো যে প্রশ্নটা বলেছিল একজন ছাত্রকে 4টি করে লজেন্স দেওয়া হলো, এমন 5 জন ছাত্রকে দিতে মোট কতগুলো লজেন্স লাগবে। এটা আমরা প্রশ্নের মাধ্যমেও লিখতে পারি। কিভাবে লিখতে পারি, একজন, যেভাবে আমরা শিখেছি, তাই তো, একজন ছাত্রকে লজেন্স দেওয়া হলো, কটি লজেন্স দেওয়া হলো, 4টি বলেই দেওয়া রয়েছে। একজন ছাত্রকে 4টি লজেন্স দেওয়া হলো, তাহলে কজন ছাত্রকে দিতে বলা হয়েছে, 5 জন। তাহলে 5 জন ছাত্র লজেন্স পাবে, তাহলে কত, 4 গুণ 5, ব্র্যাকেটের মধ্যে লিখে ইউনিটটা লিখে দিই টি, তাহলে 4 5 কত, 20টি, মুখে মুখেই আমাদের হয়ে যাচ্ছে। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম যে এমন 5 জন ছাত্রকে দিতে মোট কতগুলি লজেন্স লাগবে, 20টি। তাহলে উত্তর লিখে নিই, এমন 5 জন ছাত্রকে দিতে মোট 20টি লজেন্স লাগবে। বুঝতে পেরেছো? তাহলে ভালোভাবে কিন্তু তোমরা, আজকে আমি তোমাদের এই পর্যন্তই পড়ালাম, যেটা হচ্ছে 5 নম্বর পেজের এই ছবির মাধ্যমে ভাগ সম্পর্কে ধারণার আগে পর্যন্ত আজকে আমি পড়ালাম। অতএব যেটুকু আমি পড়ালাম সেইটুকু কিন্তু ভালোভাবে ভিডিও দেখে খাতায় নোট করে কিন্তু বুঝে নেবে। ঠিক আছে? তাহলে সবাই দেখে নাও বোর্ডের দিকে। তাহলে আজকে এই পর্যন্তই রইল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এবং কিন্তু নতুন নতুন বই পেয়ে গেছো, প্রথম থেকেই কিন্তু তাহলে সবাই পড়া শুরু করে দাও। ঠিক আছে? তাহলে টাটা।